আরে দিনেশ যে, কতদিন পরে দেখা হলো। তা কেমন আছিস বন্ধু? ব্যাগ হাতে এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? এই তো মোটামুটি আছি। ভালো আর কি করে থাকি বল। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। একমাত্র মেয়েটা খোঁড়া, ঠিকমতো চিকিৎসা করতে পারি না। তালের রস বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমের সংসারটা চলে। আরে তোর সাথে দেখা হলেই অভাবের কথা। সত্যি বলতে এত অভাব অনটনের কথা শুনতে আমার ভালো লাগে না। আমি দেখ কয়েক বছর চাকরি করতে না করতেই দোতলা বাড়ি করে ফেলেছি, আর এদিকে তুই তো জীবনে কিছুই করতে পারলি না। কি করব বল, সবার ভাগ্য তো একরকম হয় না। আমার জন্মটাই দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আমার কপালে কোনো দিন সুখ আসবে বলে মনে হয় না। মেয়েটা আমার কিছুদিন ধরে খিচুড়ি আর মাংস খেতে চাইছে, সেটা কিনে খাওয়ানোর মতো পয়সাও আমার কাছে নেই। সত্যি কথা বলতে তোর মতো বন্ধুর পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আমাদের অন্য বন্ধুদের দিকে তাকিয়ে দেখ, তারা সবাই ভালো চাকরি করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারি চাকরি করে। আর এদিকে তুই, কি আর করা বল। পড়াশোনায় তো ভালো ছিলাম, হঠাৎ করে বাবা মা মারা যাওয়ার কারণে লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। তবে রস বিক্রি করে আয় করলেও সৎ পথেই রোজগার করি। তুই কি আমাকে খোঁচা দিয়ে কথা বললি? আমার সম্পর্কে কথা বলবার সময় ভেবেচিন্তে কথা বলবি, বুঝলি? বন্ধু, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আমি এখন বাজারে যাব। বাবা, সাবধানে নামো। তুমি গাছে উঠলে আমার খুব ভয় করে। এই তো আমি চলে এসেছি। মায়া, গাছের দিকে তাকিয়ে দেখ, কি সুন্দর বাবুই পাখির বাসা। পাখির বাসা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তাড়াতাড়ি বলো, আমার খুব শুনতে ইচ্ছা করছে। আমাদের ঘরের পাশে যে গাছটা আছে, ওই গাছে একটা ঝুলন্ত ঘর বানাবো। ঘরটা একেবারে অন্যরকম হবে। দেখবি পাড়ার সবাই আমাদের ঘর দেখতে আসবে। কিন্তু বাবা, গাছে ঘর তৈরি করলে তো ভেঙে পড়ে যেতে পারে। এর চেয়ে ভালো হয় গাছের নিচে ঘর তৈরি করলে। আমি এমন কিছু করতে চাই যা অন্যদের নেই। জানিস মায়া, আমি গরিব বলে আমার বন্ধু আমাকে কত অপমান করেছে। বন্ধুর দুতলা বাড়ি, আমার পরিচয় দিতে তার লজ্জা হয়। এসব বলে আমাকে অপমান করেছে। তুমি মন খারাপ করো না বাবা। আমরা আজকেই গাছের ডালে ঝুলন্ত বাড়ি তৈরি করব। তোমার বন্ধু আর তোমাকে অপমান করবে না। যতদিন তোদের সুখে না রাখতে পারছি, ততদিন আমার মনে কোনো শান্তি নেই। তোদের সুখী দেখে যাতে আমি মরতে পারি, সেই ব্যবস্থাই করা। এমন করে বলো না বাবা, আমরা তো সুখেই আছি। আমার পাটা খোঁড়া না হলে আমার মনে কোনো দুঃখ থাকতো না। আমি যদি ঠিকমতো তোর চিকিৎসা করতে পারতাম, তাহলে কবে তুই ভালো হয়ে যেতিস। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমার জন্য তোর এই অবস্থা। বাবা, তুমি আর একবারও এমন কথা মুখে আনবে না। এই সব কথা রেখে এখন চলো তো গাছের ওপর ঝুলন্ত ঘর তৈরি করা শুরু করে দিই। মা, মা, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে? এভাবে দৌড়াচ্ছিস কেন? তোর পায়ে তো আবার চাপ পড়বে মা। মা, মা, বাবা, বাবা গাছ থেকে পড়ে গেছে। ঝুলন্ত ঘর বানাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছে। উঠতে পারছে না মা। আমি বাবাকে ডাকলাম, কিন্তু বাবা শুধু কাতরাচ্ছে, উঠতে পারলো না। হায় সৃষ্টিকর্তা, আমি তো কতবার মানা করেছিলাম, বলেছিলাম এমন ঝুঁকি নিও না। চল চল তাড়াতাড়ি চল। এ কি করলে বলো তো তুমি? এত বড় ঝুঁকি নিতে হলো। কতবার বলেছিলাম এইসব ঝামেলার মধ্যে যেও না, যেও না। আমার কোনো কথা তুমি কানে নাওনি। এখন কি হবে? আমার তো মনে হচ্ছে তোমার মাজাটাই ভেঙে গেছে। ভূমিকা, আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে একটু সুখ দিতে, যেন কেউ আর অপমান না করে। এখন মনে হচ্ছে এ জীবনে তোমাদের সুখী করতে পারবো না। বাবা, বাবা তুমি কথা বলো না। আমরা আছি, আমরা আছি তোমার পাশে। তুমি ওঠার চেষ্টা করো। মা, বাবাকে ধরো। তুই কাঁদছিস কেন? আমি তোকে কাঁদাতে চাইনি মা। ভাবছিলাম একটা সুন্দর ঝুলন্ত ঘর বানাবো। তুই জানালার পাশে বসে থাকবি আর আকাশ দেখবি। আমাদের সুখ এই মাটির ঘরেই আছে। তোমার কিছু হলে আমরা বাঁচবো কিভাবে? ভেবে দেখেছো একবারও? তুমি কাজ করতে না পারলে আমাদের সংসারটা চলবে কি করে? আমার কপালটাই খারাপ। এই জীবনে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এখন তো আমার বিছানায় শুয়ে থাকতে হবে। সব ঠিক হয়ে যাবে, আগে তুমি সুস্থ হও। মায়া, মা তোর বাবাকে ধর। মনে হয় তোর বাবা একা একা দাঁড়াতে পারবে না। আচ্ছা মা, আমি ধরছি। বাবা মনোজ, বাড়ি আছো? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। মানসিকা, কি তুমি? কি দরকারে এসেছো? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তার আগে একটা কথা বলো তো, আমার নতুন বাড়িটা মানে কেমন কেমন লাগছে? এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা বাড়ি হয়েছে আমার। হ্যাঁ, হ্যাঁ। খুবই সুন্দর বাড়ি বাবা। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি।
বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। বন্যায় আমার ঘরবাড়ি সব ভেঙে গেছে। কিছুদিনের জন্য যদি তোমার এই বাড়িতে আমায় আশ্রয় দিতে, খুবই উপকৃত হতাম। কাকি, তুমি এসব কি বলছো? আমার নতুন বাড়িতে তোমাকে থাকতে দিতে পারবো না। তোমাকে আশ্রয় দিলে গ্রামের আরো লোকজন এসে আশ্রয় চাইবে। আমার এত সুন্দর বাড়িটা আমি নষ্ট করতে পারবো না। বন্যার জল নেমে গেলে চলে যেতাম। তোমার এত বড় বাড়ি, তাই ভেবেছিলাম তোমার বাড়ি এসে হয়তো কিছুদিন আশ্রয় পাবো। কিন্তু বাবা, আমার ধারণা ভুল। আপনার মতো মানুষদের আশ্রয় দিয়ে আমার বাড়ি নোংরা করতে চাই না। এটা ভদ্রলোক বসবাস করবার জন্য বানানো হয়েছে। আপনাকে আমি কিছু টাকা দিতে পারি। এত অহংকার ভালো না। আমি বলে দিলুম, এই অহংকারই তোমাকে একদিন শেষ করে দিবে। বিপদে গ্রামের অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতে না পারো, তাহলে কি লাভ এত এত টাকা পয়সা থেকে? আমাদের যে কি হবে রে মায়া। তোর বাবার তো মাজা ভেঙে পড়ে আছে, ডাক্তার দেখাতে গেলেও টাকা লাগে। আর কাজ করতে না পারলে সংসারটাই বা চলবে কি করে? মনে হচ্ছে মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। মা, তুমি এত দুশ্চিন্তা করো না। বাবা সব সময় বলতো না, কষ্টের দিন চিরদিন থাকে না। আমরা কিছু একটা পথ ঠিকই বের করব। পথ? কোন পথ রে? তালের রস বিক্রি করে যে কটা টাকা আসতো তাতেই কষ্টে চলতাম, এখন তো সেটুকুও নেই। ভাবছি আমি যদি মানুষের বাড়ি বাড়ি কাজ করতে যাই। তুমি বাইরে কাজ করতে গেলে বাবাকে কে দেখবে মা? আর তুমি সারাদিন পরিশ্রম করলে শরীর খারাপ করে যাবে। তখন তো আমরা একেবারেই ভেঙে পড়বো। তাই তো ভাবছি, তোর বাবার একটা স্বপ্ন ছিল, গাছের ডালে ছোট্ট ঝুলন্ত ঘর বানাবে, সবাই এসে দেখবে। হয়তো সেই স্বপ্নটাই আমাদের কাল হয়ে দাঁড়ালো। না মা, স্বপ্ন কখনো কাল হয় না। স্বপ্ন মানুষকে বাঁচার সাহস দেয়। বাবা অনেক কষ্ট পেয়েছিল বলেই গাছের ডালে ঘর তৈরি করার স্বপ্ন দেখেছিল। একটা কাজ করলে হয়, তুই আর আমি মিলে গাছের ডালে একটা ঘর তৈরি করব। আমরা বড় ঘর বানাবো না মা, ছোট্ট একটা কাঠের মাজা বানাবো। গাছের মোটা ডালের ওপর খুব শক্ত করে বাঁশ বেঁধে সবাই দেখে যাতে বলতে পারে খুবই সুন্দর হয়েছে। ঠিক বলেছিস মা, আমরা দুইজন মিলে কাল থেকে ছোট বাবুই পাখির মতো একটা ঘর তৈরি করব। সেখানে মা মেয়ে মিলে রান্না খাবার বিক্রি করব। আচ্ছা মা, এই সংসারের দায়িত্ব এখন থেকে আমি আর তুমি নিব। গাছের ডালে ছোট্ট ঘরটা খুবই সুন্দর হয়েছে। তোরা মা মেয়ে মিলে দারুণ একটা কাজ করেছিস। তোদের মতো যদি আর সবাই হতো, তাহলে সমাজে নারীরা আর পিছিয়ে থাকতো না। কিছু একটা না করলে আমাদের সংসার অচল হয়ে যাচ্ছিল। কয়েকদিন মিলে মা মেয়ে ভালোই ইনকাম করেছি। খাবার বিক্রি করার টাকায় আমাদের সংসারটা ভালোই চলছে। লোকমুখে শুনে তোমাদের এই পাখির বাসা দেখতে এলাম। পাখির বাসা করে দেখি ভালোই ইনকাম শুরু করে দিয়েছো। এবার তোমরা সত্যি সত্যি দোতলা বাড়ি বানাতে পারবে। তুমি বাপু বড় লোক মানুষ, এখানে কেন এসেছো? এই সব পরিবেশে তোমাকে মানায় না। আমাদের আশেপাশে আসলে তোমার শরীর যে নোংরা হয়ে যেতে পারে। মানসী কাকি, আমি তোমার বাড়ি আসিনি, তাই তুমি আমাকে যা তা বলতে পারো না। এখন বুঝি এ বাড়িতে আশ্রয় নিয়েছো? আমি আশ্রয় নিতে আসিনি, টাকা দিয়ে খাবার খেতে এসেছি। বন্যার জল আমার ঘরে উঠেছিল বলে তোমার বাড়িতে 2 দিন থাকার জন্য আশ্রয় চেয়েছিলাম। তুমি তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। মনোজ দাদা, আপনি বসুন। আমার এখান থেকে না খেয়ে যাবেন না। আমার এখানে চিংড়ি মাছ, কচু শাক আর আলুর দম পাবেন। গরম ভাতের সাথে এইগুলো খেতে দারুণ লাগবে। আমি খেতে আসিনি, আমি দেখতে এসেছি। বেশ ভালোই বিক্রি হচ্ছে মনে হয়। দিনে কত টাকার বিক্রি হচ্ছে শুনি? আজকে সারাদিনে 3000 টাকার খাবার বিক্রি করা হয়ে গেছে। রাতের দিকে আরও 1000 টাকার বিক্রি হতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখন গেলাম, পরে আরেকদিন আসবো। কেমন আছিস দীনেশ? শুনলাম এখনো পুরোপুরি দাঁড়াতে পারিস না। পাগলের মতো কাণ্ড করলে তো মাজা ভেঙে পড়ে থাকতেই হবে। বেঁচে আছি রে, ধীরে ধীরে ঠিক হয়ে যাব। তা তুই এখানে কেন? আজকে আবার অপমান করতে এসেছিস? আরে বন্ধু, তোর ভালোর জন্যই এসেছি। তোর এই গাছের ডালে ঝুলন্ত ঘরটা নিয়ে গ্রামের অনেকেই হাসাহাসি করছে জানিস। বলছে গরিবের পাগলামি। এসব করে সম্মান বাড়ে না, বরং কমে। সম্মান টাকা দিয়ে কেনা যায় না মনোজ, ওটা কাজ করে আর আচরণ দিয়ে অর্জন করতে হয়। আমার ঝুলন্ত ঘর নিয়ে যদি লোকে হাসাহাসি করেই থাকে, তাতে তোর কি সমস্যা? আচ্ছা, বেশি জ্ঞান দিতে হবে না, সোজা কথা বলি, ওই ঝুলন্ত ঘরটা ভেঙে ফেল। আমি তোকে টাকা দেব, অনেক টাকা। তোর মায়ের চিকিৎসার জন্য লাগবে না, শহরের বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যা। তো তোর টাকার খুব দরকার।
কি বললি? আমাদের ঘর ভেঙে ফেলতে বলছিস? আর একবার এই ধরনের কথা বলবি না বলে দিলাম। আরে বুঝে কথা বল। একটা গাছের ডালে বানানো ছোট্ট ঘর একটু জোরে বাতাস হলেই তো ভেঙে যাবে। তাছাড়া আজকাল এই সব ছোটখাটো ব্যবসা করে কি দিন চলে? আমি তোকে যা টাকা দেবো তাতে তোর মেয়ের চিকিৎসা হয়ে যাবে, আর একটা ব্যবসাও করতে পারবি, বুঝলি? বন্ধু হয়ে এতটুকু উপকার তো করতেই পারি। উপকার? অপমান করে যে উপকার করে সে শত্রুর চেয়েও খারাপ। তুই কি ভাবছিস আমি আমার আত্মসম্মান বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবো? আত্মসম্মান দিয়ে কি চিকিৎসা হবে? টাকা লাগে টাকা। আমি যদি আজকে টাকা না দিই কালকে তোরা না খেয়ে মরবি। শোন মনোজ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি না। আমার মেয়ে খোঁড়া হতে পারে কিন্তু ওর মন খোঁড়া না। আমরা কষ্ট করে খাই কিন্তু কারোর সামনে মাথা নিচু করি না। শেষবারের মতো বলছি, ঘর ভেঙে ফেল, নইলে পরে কিন্তু আফসোস করবি। তুই এখনই আমাদের বাড়ির থেকে বের হয়ে যা। আমাদের স্বপ্ন ভাঙবার অধিকার তোকে কে দিয়েছে? এই ঘর আমার মেয়ে আর আমার স্ত্রীর পরিশ্রমের ফল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি দেখে ছাড়বো। ওরে বাবা, কেউ আছো? আমাকে একটু তোলো, হাঁটুতে খুব ব্যথা। কেউ নেই কি আশেপাশে? দিদিমা, তুমি পড়ে গেছো? খুব কষ্ট হচ্ছে বুঝি? একটু কষ্ট করো, আমি তোমাকে টেনে তুলছি। বন্যার জল সরে যাওয়াতে কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্টকর। আর বলিস না, পড়ে গেলাম, উঠতেও পারছি না। মনে হয় পাটা মুচকে গেছে। এই বয়সে পা মুচকে গেলে আর ঠিক হবে না রে। তুমি ভয় পেও না দিদিমা, আমি আছি। একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করে আমার হাতটা ধরো। দিদিমা, ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করো। তোর তো নিজেরই কষ্ট, তুই আমাকে টেনে তুলতে পারবি না। তুই গ্রামের লোকজনদের ডেকে নিয়ে আয়। এই তো হয়ে গেছে। যাক, অবশেষে তোমাকে টেনে তুলতে পারলাম। আমি খোঁড়া বলে তুমি আমাকে ভরসা করতে পারোনি না? দেখলে তো, ঠিকই তোমাকে টেনে তুলেছি। আমাকে আর লজ্জা দিস না। আমি বলতে চাইছিলাম তুই কি একা টেনে তুলতে পারবি, কিন্তু তোর মনোবল অনেক বেশি, তাই আমাকে টেনে তুলতে পেরেছিস। আজ তুই না থাকলে আমি হয়তো অনেকক্ষণ ওই খাদের মধ্যেই পড়ে থাকতাম, কেউ ছিল না আশেপাশে। একটা কথা বলবো, মন দিয়ে শুনবি? বলো। তোর বাবা যেদিন মনোজের সাথে কথা কাটাকাটি করলো, আমি দূর থেকে শুনেছিলাম। মনোজ বলতে বলতে যাচ্ছিল তোদের ক্ষতি করবে। আমরা তো কারো ক্ষতি করিনি। ছোট একটা ঝুলন্ত ঘর করে আমরা ব্যবসা করি, এতে ওরা তো রাগ কেন? কাজ করে টাকা উপার্জন করছি, এটা ওনার সহ্য হচ্ছে না। উনি চায় আমরা সারা জীবনই গরিব থাকি। তোরা একটু সাবধানে থাকিস। আমার কেন জানি মনে হচ্ছে ও তোদের ক্ষতি করতে পারে। সে দেখা যাবে। এখন চলো এখান থেকে যাই, তোমার কাপড়ে কাদা লেগে গেছে। মনে হচ্ছে কোমরটা আর কোনো দিন সোজা হবে না। ডাক্তার দেখাতে বলেছিল তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে গো। অনেক ব্যথা পেয়েছিলে তো, তাই কষ্ট হচ্ছে। দরকার হলে আরো বড় ডাক্তার দেখাবো। মায়া কোথায়? সকাল থেকে দেখছি না। মেয়েটা সকালে ঠিক মতো খায়ও নি, কোথায় যে গেল? মেয়েটা বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না। কোথায় আর যাবে, হয়তো মানসী কাকির বাড়ি গেছে। যেখানে যাক চলে আসবে। বিকেলে তো আমাদের ছোট হোটেলটা খুলতে হবে, ঠিক সময় মতো ও চলে আসবে। এতক্ষণ হয়ে গেল, দুপুর গড়িয়ে যাচ্ছে। মায়া তো এমন করে না, কিছু না বলে এতক্ষণ বাইরে থাকে না। আমারও কেমন যেন ভয় লাগছে। মেয়েটার পাটা খোঁড়া, হাঁটতে কষ্ট হয়। যদি কোথাও পড়ে যায় তাহলে যে উঠতেও পারবে না। আমার কপালটা পোড়া, মেয়েটাকে যে খুঁজতে যাব সে শক্তিও নেই। তুমি একটু দেখবে মায়া কোথায় গেছে? মন খারাপ করো না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আগে তো আমাদের ঠিক মতো খাওয়াই জুটতো না। গাছের মাথায় ঝুলন্ত ঘর তৈরি করার পর আমাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। 3 বেলা পেট পুড়ে খেতে পারি। তুমি সুস্থ হয়ে উঠলে আমাদের অবস্থা আরও ভালো হবে। আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। মায়ার কোনো বিপদ হয়নি তো? তুমি একটু দেখো না কোথায় গেছে। তুমি এভাবে বলো না গো, আমাদের মায়ার কোনো বিপদ হবে না। ওর পাটা খোঁড়া হতে পারে, কিন্তু মানসিকভাবে আমাদের মায়ার মনোবল অনেক বেশি। শোনো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি দেখি মানসী কাকির বাড়ি মেয়েটা আছে কিনা। দেখেছিস, এই ঘরটাই এখন দিনেশের গর্ব। গ্রামের সবাই এখানে খেতে আসে, আমার থেকে বেশি রোজগার করছে, ভাবতে পারিস? তুই তো ধনী মানুষ, আর তোর 2 তলা বাড়ি আছে, এই ছোট্ট ঝুলন্ত ঘর নিয়ে এত চিন্তা কিসের? তুই বুঝবি না জয়, যেদিন থেকে ওরা এই ঘর বানিয়েছে সেদিন থেকে সবাই ওদের প্রশংসা করছে, আর আমার বাড়ি নিয়ে কেউ কথা বলে না। আমি এটা সহ্য করতে পারছি না। তাহলে তুই কি করতে চাইছিস?
আজকে রাতেই আমি এই বাড়িটা ভেঙে দেব, ওদের সব স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেব। এবার দেখব ওদের টাকা কোন জায়গা থেকে আসে। কেউ দেখলে বিপদে পড়ে যাব। আমি বলি কি, এসব চিন্তা বাদ দিয়ে চল, বাড়িতে যাই চল। তবে তোকে একটা কথা বলি, ঝুলন্ত বাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। তোকে এখানে নিয়ে আসলাম এই বাড়ি ভাঙবার জন্য, আর তুই এই এখানে এসে প্রশংসা করছিস। সেই প্রশংসা আমি নিতে পারি না। আরে কুকুর, আমি কুকুর খুব ভয় পাই মনোজ, আমি গেলাম। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এইখানে কুকুর আছে জানতে পারি আমি কখন আসতাম না রে ভাই। ও বাবা, চুপ করে, এত জোরে কথা বললে কেউ তো শুনে ফেলবে। আর এই কুকুর দিনেশের পোষা কুকুর, ভয় পাওয়ার কিছু নেই। আরে পালা পালা, কুকুরটা পাগল হয়ে গেছে, পালা। আমাদের হোটেলে ভিড় বাড়তেই আছে, কাজ করে পারা যাচ্ছে না। সুস্থ না হলে তো তুমি আর মায়া কাজ করতে পারতে না। সে অবশ্যই তুমি ঠিক বলেছ, কিন্তু মায়া আজ আবার কোথায় গেল? ওকে বারবার বলেছি আমাদের না বলে কোথাও যাবি না, তারপরও ও গেল। যাই বলো, আমাদের মেয়ের মনটা অনেক বড়। সেদিন কিন্তু মায়া মানসী কাকিকে খাত থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, যার কারণে ও বাড়িতে আসতে দেরি করেছিল। আমার মনে হচ্ছে আজকেও হয়তো কারোর উপকার করতে গেছে। মানুষের উপকার করা তো ভালো কথা, কিন্তু আমাদের সাথে না বলে যাওয়াটা মোটেই ভালো না। আজকে বাড়ি আসলে আমার কাছে ও মার খাবে। কিরে মা, তুই কোথায় গিয়েছিলিস? তোকে না বলেছি আমাদের না বলে কোথাও যাবি না? তুই তো জানিস তোর জন্য আমরা কত চিন্তা করি, আর কোনোদিন আমাদের না বলে কোথাও যাবি না। আজকে তুই আমার হাতে মার খাবি। এদিকে আমরা কাজ করে পারছি না, আর তুই ঘুরে বেড়াচ্ছিস। আমি তো বলেছি, তারপরও তুমি এত রাগ করছো কেন? মায়া মা, তোর মুখটা এমন শুকনো কেন? কিছু হয়েছে? বাবা জানো, মনোজ কাকার জলাতঙ্ক হয়েছে। জল দেখলে কেমন চিৎকার করছে। মনোজ কাকা খুব কষ্ট পাচ্ছে। বাবা, মনোজ কাকার জন্য আমার খুব খারাপ লাগছে। এ তুই কি বললি? আমার ছোটবেলার বন্ধু মনোজ বিভিন্ন সময় আমাকে অনেক ছোট করবার চেষ্টা করেছে, কিন্তু আজকে ওর জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদের একবার মনোজ দাদাকে দেখতে যাওয়া উচিত। আমি ওনার জন্য আলাদা করে খাবার রান্না করছি। রান্না করা খাবার নিয়ে আমরা 3 জন মনোজ দাদাকে দেখতে যাব। আমি তো ভাবতেই পারছি না মনোজের জলাতঙ্ক হয়েছে। মায়া, তুই কি করে জানতে পারলি? এত বড় ঘটনা আর আমি কিচ্ছু জানি না। আমাকে মানসী দিদিমা বলেছে। আমি মানসী দিদিমার সাথে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে সবাই মিলে যাব। ভূমিকা, তুমি দ্রুত রান্না শেষ করো। হ্যাঁ হ্যাঁ, করছি। কে কে এসেছে? আমি রে মনোজ, দিনেশ, সঙ্গে ভূমিকা আর মায়াও আছে। তোকে দেখতে এলাম। তোর খবর শুনে খুব কষ্ট হচ্ছে রে। তুই তুই এলি? আমি তোকে কত অপমান করেছি, তুই কেন এলি? তোর জায়গায় আমি হলে কোনো দিন আসতাম না। তুই আমার বন্ধু, তোকে দেখতে আসবো না এটা কি হতে পারে? দিনেশ, যেদিন রাতের অন্ধকারে তোর ঝুলন্ত ঘর ভাঙতে গেছিলাম, সেই রাতেই তোদের কুকুরটা আমাকে কামড়ায়। আমি কাউকে বলিনি, লজ্জা পেয়েছিলাম, ভাবছিলাম কিচ্ছু হবে না, কিন্তু কয়েকদিন পর থেকেই শরীর খারাপ হতে লাগলো। এখন জল দেখলেই ভয় লাগে, আমার খুবই কষ্ট হয়। কাকা, আপনি আগে চিকিৎসা করেননি কেন? চিকিৎসা করলে আপনার এমন রোগ হতো না। আপনার কষ্ট আমরা যে দেখতে পারছি না। অহংকার আমাকে শেষ করে দিল মা। আমি ভাবতাম টাকা থাকলে সব হয়, কিন্তু আজকে বুঝলাম মন বড় না হলে টাকা দিয়ে কোনো কাজ হয় না। দাদা, এখনো সময় আছে। আমরা শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো। না বৌদি, অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার বলেছে এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। এমন কথা বলিস না রে, সব ঠিক হয়ে যাবে। না রে দিনেশ, আমি জানি, তুই আমাকে ক্ষমা কর। তুই গরিব বলে তোকে নিয়ে কত হাসাহাসি করেছি, তোকে ছোট করেছি, তোর স্বপ্ন ভাঙতে চেয়েছি। তুই গরিব, কিন্তু তোর মনটা অনেক বড়। আমি ধনী, কিন্তু আমার মনটা ছোট ছিল রে। এসব পুরনো কথা মনে করিস না, আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি। তোর ঝুলন্ত ঘরটা খুব সুন্দর হয়েছে রে। গ্রামের সবাই ওখানে যায়, মজা করে খায়। তুই সম্মান অর্জন করেছিস পরিশ্রম দিয়ে। আমি শুধু টাকা দিয়ে সম্মান কিনতে চেয়েছিলাম, ভুল করেছি রে। দিনেশ, যদি আবার জন্ম হয়, তোর মতো বন্ধু হতে চাই, ক্ষমা কর। আমি তোকে ক্ষমা করেছি বন্ধু, তুই শান্তিতে থাক। বাবা, কাকা তো আর কথা বলছে না। কেন বলছে না বাবা? উনি আর কথা বলবে না। অহংকার মানুষকে শেষ করে দেয়, সম্মান মানুষকে বড় করে। মনোজ, তুই দেরিতে হলেও বুঝেছিস, এটাই তোর মুক্তি রে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।